এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় 15 স্বাস্থ্যকর্মীকে হত্যা, যা বলছে ইসরায়েল। ইউক্রেনে একদিনে 430 সেনা হতাহত, মস্কো। সোমবার বৈঠকে বসছেন ট্রাম্প, নেতানিয়াহু। শান্তি আলোচনায় সময় ফুরিয়ে আসছে, রাশিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল, আরব লীগ মহাসচিব। যুদ্ধবিরতি ভেঙে দৈনিক 100 শিশুকে হত্যা, আহত করছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব সামাল দেয়া কঠিন নয়, অর্থ উপদেষ্টা। গাজায় 15 স্বাস্থ্যকর্মীকে হত্যা, যা বলছে ইসরায়েল। গত 23 মার্চ গাজায় 15 জন জরুরি সেবা কর্মী হত্যার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে। ঘটনার দিন রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকের বহরের ওপর ইসরায়েলের সৈন্যরা গুলি চালায়। ইসরায়েলের সেনাবাহিনী শুরুতে দাবি করেছিল অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়া গাড়ির বহরটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা গুলি চালিয়েছিল, আর গাড়িগুলোর চলাচলের বিষয়ে আগে থেকে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়নি বা তাদের জানানো হয়নি। সর্বশেষ নিহত প্যারামেডিকদের একজনের তোলা মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে আহতদের সাহায্য করার জন্য ডাকাডাকির সময় যানবাহনগুলিতে আলো জ্বালানো ছিল। ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ দাবি করেছিল নিহতদের মধ্যে অন্তত 6 জন হামাসের সঙ্গে যুক্ত ছিল, যদিও নিজেদের বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ দেয়নি আইডিএফ। সেই সঙ্গে আইডিএফ স্বীকার করেছে সৈন্যরা গুলি চালানোর সময় গাড়ি বহরে থাকা মানুষেরা নিরস্ত্র ছিল। নিউ ইয়র্ক টাইমসের শেয়ার করা ভিডিওতে দেখা যায় গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। তারপর ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে কোনো সতর্কতা ছাড়াই গুলি ছাড়া শুরু হয়। ফুটেজটি 5 মিনিটের বেশি চলতে থাকে এবং আহত কর্মী রাদওয়ান নামে একজন প্যারামেডিককে তার শেষ প্রার্থনা করতে শোনা গেছে। ইউক্রেনে একদিনে 430 সেনা হতাহত, মস্কো। একদিনে 430 ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। ব্যাটল গ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় শুক্রবারে হামলা চালায় রাশিয়া। মস্কো থেকে সংবাদ মাধ্যম তাস এই খবর জানায়। খবরে বলা হয়, ব্যাটল গ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট 430 সেনা, একটি লেপার্ড ট্যাঙ্ক, 7টি যানবাহন ও 6টি কামান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে 2টি পশ্চিমা নির্মিত। এ হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, ব্যাটল গ্রুপ সেন্টারের শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে। সোমবার বৈঠকে বসছেন ট্রাম্প, নেতানিয়াহু। আগামীকাল সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ও নেতানিয়াহুর দফতর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, বার্তা সংস্থা এপি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানায়, বৈঠকে আলোচনার বিষয় হিসেবে থাকছে ট্রাম্পের হঠাৎ করে ইসরায়েলি পণ্যের ওপর 17% শুল্ক আরোপ, গাজা পরিস্থিতি, ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে। নেতানিয়াহু জেরুজালেম কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুল্ক গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা, ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি হবে তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক। এ বৈঠক এমন এক সময় হতে যাচ্ছে যখন ইসরায়েল গাজায় নতুন একটি নিরাপত্তা করিডোরে সৈন্য মোতায়েন করেছে, যা হামাসকে চাপে রাখতে একটি কৌশল বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের গাজার বিশাল অংশ দখল করে সেগুলোকে নিরাপত্তা অঞ্চলে পরিণত করবে। শান্তি আলোচনার সময় ফুরিয়ে আসছে, রাশিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান শান্তি আলোচনার এখন এক সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে জানিয়েছেন, শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার আন্তরিকতা দেখানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। ব্রাসেলসে ন্যাটো মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে রুবিও বলেন, আমরা কয়েক সপ্তাহের মধ্যেই বুঝতে পারব রাশিয়া আসলেই শান্তি চায় কিনা। তিনি আশঙ্কা প্রকাশ করেন, হয়তো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির
ভ্লাদিমির পুতিন কৌশল হিসেবে সময় ক্ষেপণ করছেন যাতে সামরিকভাবে সুবিধা নেওয়া যায়। রুবিও আরো বলেন, আলোচনার কথা বলার সময় শেষ। যদি রাশিয়া পদক্ষেপ না নেয় তাহলে আরো কঠোর নিষেধাজ্ঞার পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। রাশিয়া শান্তির শর্ত হিসেবে ক্রিমিয়াকে তাদের অংশ হিসেবে স্বীকৃতি, দখলকৃত 4টি অঞ্চলের দাবি এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা চাইছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন রাশিয়ার পুরোপুরি সেনা প্রত্যাহার, বন্দীদের মুক্তি, অপহৃত শিশুদের ফেরত এবং পশ্চিমাদের নিরাপত্তার নিশ্চয়তা। লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল। আরব লীগ মহাসচিব আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া ও লেবাননে সামরিক উস্কানির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার পরিচায়ক। সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরো সাহসী করে তুলেছে। তিনি আরো বলেন, ইসরায়েল যে যুদ্ধগুলো পরিচালনা করেছে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল, লেবানন এবং সিরিয়ায়, তা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এটি এখন সম্পূর্ণ বেপরোয়া রূপ ধারণ করেছে, যেখানে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন, অন্য দেশে অনুপ্রবেশ এবং বেসামরিক মানুষ হত্যা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হত্যা অভিযান পুনরায় শুরু করাকে তিনি গত বছরের শেষের দিকে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং একে তিনি অসম্ভব ও নিন্দনীয় বলে আখ্যায়িত করেন। আবুল গেইদ বলেন, ইসরায়েলের যুদ্ধযন্ত্র থামতে চায় না। যুদ্ধবিরতি ভেঙে দৈনিক 100 শিশুকে হত্যা আহত করছে ইসরায়েল। গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। ওই দিন থেকে এখন পর্যন্ত গড়ে 100 শিশুকে হত্যা বা আহত করেছে দখলদার বাহিনী। শনিবার জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক ত্রাণ সংস্থা UNRW এর বরাতে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারানি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, কোনো কিছু শিশুদের হত্যাকে বৈধতা দেয় না। ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলটিকে শিশুদের জন্য নো ল্যান্ডে পরিণত করেছে। ছোট জীবন এমন যুদ্ধে সীমিত হচ্ছে যেটি শিশুরা তৈরি করেনি। এটি আমাদের সাধারণত মানবতার উপর কেলেঙ্কারি। যুদ্ধবিরতি ভঙ্গের পর প্রতিদিন দখলদার ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ সংঘটিত করে যাচ্ছে। তারা কোনো দায় ছাড়াই স্কুল, আশ্রয়কেন্দ্র, তাঁবু, অস্থায়ী শরণার্থী ক্যাম্প এবং হাসপাতালে হামলা চালাচ্ছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব সামাল দেয়া কঠিন নয়, অর্থ উপদেষ্টা। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ওপর যে শুল্ক আরোপ করেছে সেটি সামাল নেওয়া খুব বেশি কঠিন হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ডক্টর সালেউদ্দিন বলেন, এবার মানুষ ভালোভাবে ঈদ কাটিয়েছে। মার্চ মাসে $3 বিলিয়ন রেমিটেন্স এসেছে, এতে রিজার্ভও বেড়েছে। তবে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের উপর যে শুল্ক আরোপ করেছে সেটি সামলে নেওয়া খুব বেশি কঠিন হবে না জানিয়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন এই শুল্ক নীতিতে বড় কোনো প্রভাব পড়বে না। অর্থ উপদেষ্টা বলেন, নতুন